আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির রাতের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সিনথিয়া রহমান। জোটগতভাবে নির্বাচনে অংশ নিলেও নিবন্ধিত রাজনৈতিক দলগুলোকে নিজ দলের প্রতীকেই ভোট করতে হবে, এমন বিধান রেখে গণপ্রতিনিধিত্ব আদেশ আরপিও 2025 জারি করেছে সরকার। আইন মন্ত্রণালয় এ সংক্রান্ত অধ্যাদেশের গেজেট প্রকাশ করেছে। ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে বেশ কিছু সংশোধনী আনা হয়েছে। নতুন আরপিও অনুযায়ী আদালত ঘোষিত ফেরারি আসামি ভোট করতে পারবে না। আইনশৃঙ্খলা বাহিনীর সংজ্ঞায় সশস্ত্র বাহিনীকে রাখা হয়েছে। একক প্রার্থীর আসনে না ভোট প্রযোজ্য হবে। দল আচরণবিধি লঙ্ঘন করলে সর্বোচ্চ 1.5 লাখ টাকা জরিমানা। অনিয়মের কারণে পুরো আসনের ভোট বাতিলের বিধান রাখা হয়েছে। নতুন আরপিওতে হলফনামায় অসত্য তথ্য দিলে নির্বাচিত হওয়ার পরও ইসি ব্যবস্থা নেবে। এছাড়া জামানতের পরিমাণ বাড়িয়ে করা হয়েছে 50,000 টাকা। ধর্মের দোহাই দিয়ে জামায়াত জাতিকে বিভক্ত করার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের নিজস্ব ক্ষমতা নেই, দুটি রাজনৈতিক দলের উপর ভর করে টিকে আছে। এ সময় তিনি আগামী নির্বাচনে জামায়াত ইসলামী ও এনসিপিকে জয় পেতে সরকার অনৈতিক কাজ করবে বলে আশঙ্কা প্রকাশ করেন। শামীম চৌধুরীর রিপোর্ট। ৭১-এর একজন গেরিলা যোদ্ধা সাদেক হোসেন খোকার ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ। স্বাধীন বাংলাদেশে বিএনপির এই ভাইস চেয়ারম্যান ছিলেন তুমুল জনপ্রিয় একজন রাজনীতিবিদ। অবিভক্ত ঢাকার মেয়র হিসেবেও ছিলেন অত্যন্ত সফল। তার মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি, যেখানে সাদেক হোসেন খোকার স্মৃতিচারণ করেন বক্তারা। মরহুম জনাব সাদেক হোসেন খোকার আত্মার মাগফিরাত কামনা করি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, একটি দলকে প্রতীক দেওয়ার মাধ্যমে প্রমাণ হয় সরকারের নিজস্ব কোনো ক্ষমতা নেই। আজকের যে সরকার, নিজস্ব কোনো শক্তি তাদের নাই। এই সরকার দুটি দলের উপরে, একটি তাদের নিজস্ব সৃষ্ট দল আর একটা পুরনো দল, এদের উপরে ভর করে এই সরকার টিকে আছে। এই সরকারকে ওরা যা বলে, ওই দুটি দল যা বলে, এই সরকার তাই করে। আমি খুব আশঙ্কা করছি এই দলগুলোকে জেতানোর জন্য সরকার যে কোনো অবৈধ প্রক্রিয়ার আশ্রয় নিতে পারে। সেখানে জামায়াতের সমালোচনা করে বিএনপির এই স্থায়ী কমিটির সদস্য প্রশ্ন রাখেন, যারা বাংলাদেশকে চায়নি তারা কিভাবে দেশের শাসনভার চায়? যারা বাংলাদেশকেই চায়নি কোনোদিন, তারা বাংলাদেশ শাসনভার চায়। ধর্মের দোহাই দিয়ে দেশটাকে বিভক্ত করার চেষ্টা করছে তারা, জাতিকে বিভক্ত করার চেষ্টা করেছে তারা। জাতিকে বিভক্ত করে কখনো দেশের মঙ্গল করা যাবে না। আগামী নির্বাচনে সবাইকে এক হয়ে দলীয় প্রতীকে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন বিএনপি নেতারা। আমরা সবাই একযোগে কাজ করব। শামীম চৌধুরী, আরটিভি, ঢাকা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাঠে লড়াইয়ের জন্য প্রাথমিকভাবে 236 প্রার্থীর নাম ঘোষণা করেছে বিএনপি। বিশেষজ্ঞরা বলছেন, এর মধ্য দিয়ে শঙ্কা কেটে যাওয়ার পাশাপাশি জনগণের মধ্যে ভোটের হাওয়া লেগেছে। আগামী নির্বাচন যে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে, বিএনপির প্রার্থী তালিকা সেই বার্তাই দিচ্ছে। নিহানন্দির ক্যামেরায় রুদ্র রফিকের রিপোর্ট। ফেব্রুয়ারি নির্বাচনে ভোটযুদ্ধে নেমে পড়েছে দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল বিএনপি। সোমবার প্রাথমিকভাবে 237 প্রার্থীর নাম ঘোষণা করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে বিতর্কিত কর্মকাণ্ডের জন্য একজনের নাম স্থগিত করায় মোট সংখ্যা দাঁড়িয়েছে 236-এ। এটাকে ধরে নিতে হবে যে আমাদের সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট প্রার্থী তালিকা। প্রার্থী তালিকায় রয়েছে নবীন প্রবীণের সংমিশ্রণ। দীর্ঘদিনের ত্যাগ ও সংগ্রাম বিবেচনায় মনোনয়নের টিকিট পেয়েছেন তারা। তবে একাধিক প্রার্থী থাকায় অনেক যোগ্যরাও বাদ পড়েছেন তালিকা থেকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক আইনুল ইসলাম বলছেন, প্রার্থী ঘোষণার মধ্য দিয়ে দেশ যে নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে সেই বার্তাই দিয়েছে দলটি। জনগণ কিন্তু নির্বাচনমুখী, জনগণ নির্বাচনটা ভালো বুঝে, জনগণ মার্কা ভালো বুঝে। তো জনগণ অপেক্ষা করছে কখন আপনার নির্বাচন হবে, সেই নির্বাচনে তারা ভোট দেবে। তো ধরুন বিএনপি যে প্রার্থী তালিকা ঘোষণা করেছে, এতে কিন্তু আপনি দেখবেন যে জনগণের মধ্যে একটা নির্বাচনের হাওয়া বইতে শুরু করেছে। মানে এটি একটি বাস্তব জায়গা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক ডক্টর আব্দুল লতিফ মাসুমের মতে, বিএনপির প্রার্থী তালিকা প্রকাশ ইঙ্গিত দিচ্ছে আগামী নির্বাচন হবে এক প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াই। নির্বাচনটা যেভাবে সহজ সরল স্বাভাবিক
অর্থাৎ একেবারে নির্বিঘ্নে তারা প্রতিদ্বন্দ্বিতাহীনভাবে নির্বাচিত হবেন সেটি চিন্তা এখন আর তাদের মাথায় নেই। চ্যালেঞ্জ দিয়েছে জামায়াত ইসলামী এবং অন্যান্য ইসলামী দলগুলো। তো এই চ্যালেঞ্জের মোকাবেলায় যে প্রার্থী যে কারণে উপযুক্ত সূক্ষ্ম বিবেচনা দ্বারা তারা পরিচালিত হয়েছে এবং সিলেকশনটা সেভাবে দেওয়ার চেষ্টা করেছে। মিত্রদল ও জোটগুলোর শীর্ষ পর্যায়ে নেতাদের কথা চিন্তা করে আসন ফাঁকা রাখায় দলটি তাদের আদর্শের পরিচয় দিয়েছে বলে মনে করেন এই রাষ্ট্রবিজ্ঞানী। যৌথভাবে আন্দোলন করেছে, তাদের সবাইকে এন্ডোর্স করা সেটা একটা আদর্শ বটে। এবং রুদ্র রফিক, RTV, ঢাকা। 237টি আসনে মনোনয়ন দেওয়া হয়েছে, আর মাত্র 5 থেকে 6টি জায়গায় সামান্য ভাঙচুর হয়েছে, যা আগের তুলনায় অনেক কম বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বিকেলে অর্পণ আলোক সংঘ আয়োজিত প্রবাস জীবন, কর্মসংস্থান, বর্তমান ও ভবিষ্যৎ বিষয়ক আলোচনা সভায় কথা বলেন তিনি। বলেন, যারা মনোনয়ন পাননি তাদের কিছু অনুসারী এসব ঘটনার সঙ্গে জড়িত। দীর্ঘদিন পর রাজনীতিতে অংশ নেওয়ার সুযোগ পেয়ে এমন কিছু ঘটনা ঘটেছে যা রাজনৈতিক প্রক্রিয়ার অংশ বলেই উল্লেখ করেন তিনি। এছাড়া বিএনপি ক্ষমতায় গেলে 18 মাসে 1 কোটি মানুষের কর্মসংস্থান করবে এবং স্কিল ডেভেলপমেন্ট ও ক্রিয়েটিভ ইকোনমি গড়ে তুলবে বলে জানান। সেখানে সেটেলমেন্ট না হওয়ার কারণে কম হয়েছে। মানুষ গত 20 বছরে নির্বাচন করতে পারে না, এতদিন পরে নির্বাচন করতে যাচ্ছে। সকলের উৎসাহ উদ্দীপনা বেশি, মনোনয়ন প্রার্থীও অনেক বেশি। তো এই কিছুটা 5-6 জায়গাতে হওয়াটা অস্বাভাবিক কিছু না। তাও এগুলো হয়েছে, যারা প্রার্থী যারা পায়নি তাদের অনুসারীরা তাৎক্ষণিকভাবে হয়তো তাদের মনোকষ্ট থেকে করতেই পারে। আপনি দেখবেন পরবর্তীতে এগুলো আবার সব শান্ত হয়ে গেছে। রাজনৈতিক দলগুলোর মধ্যে মতপার্থক্য থাকতেই পারে, তবে তা যেন মতবিরোধে পরিণত না হয় সে বিষয়ে সতর্ক করেছেন বাংলাদেশ জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেন, জামায়াত ইসলামী সবাইকে নিয়ে ফেব্রুয়ারিতে নির্বাচন দেখতে চায়। এবার এককভাবে নয়, আরও অনেক দলকে ধারণ করে যথাসময়ে জাতীয় সংসদ নির্বাচনে চূড়ান্ত প্রার্থী মনোনয়ন তালিকা প্রকাশ করা হবে বলেও জানান জামায়াত আমির। সহজ শর্ত এবং সময় আরও 15 দিন বাড়িয়ে প্রবাসীদের ভোটার হবার সুযোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। সকালে 16 দিনের বিদেশ সফর শেষে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেমে এসব কথা বলেন জামায়াতের আমির। বিএনপি তারাও চূড়ান্ত তালিকা প্রকাশ করেনি। আমি দেখেছি 237টা আসনে তারা তালিকা প্রকাশ করেছেন, আবার প্রশ্নোত্তরে বলেছেন এটি চূড়ান্ত নয়, এর মধ্যেও পরিবর্তন আসতে পারে। আমরা কিন্তু 1 বছর আগেই প্রায় এই তালিকা বিভিন্নভাবে আঞ্চলিকভাবে আমরা এটা জানিয়ে দিয়েছি। চূড়ান্ত তালিকাটা সময় মতো আমরা ইনশাল্লাহ কেন্দ্রের পক্ষ থেকে ঘোষণা করব। তবে যেহেতু আমরা একা ইলেকশন করব না, আরও অনেককে আমরা ধারণ করব, দেশ এবং জাতির স্বার্থে সব দিক বিবেচনা করেই চূড়ান্তভাবে যথাসময় ইনশাল্লাহ আমরা প্রার্থী ঘোষণা করব। বিএনপি বা জামায়াত নয়, সংস্কারে বিশ্বাসী এমন দলের পাশে থাকবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি। মঙ্গলবার সন্ধ্যায় এনসিপির নিজ কার্যালয়ে এক আলোচনা সভায় কথা বলেন তিনি। নাসিরউদ্দিন আরও বলেন, কোনো রাজনৈতিক নেতাকর্মীর বিরুদ্ধে ন্যূনতম অভিযোগ থাকলে তাদের নমিনেশন দেওয়া হবে না। বিএনপির মনোনয়ন ইস্যুতে দেশের বিভিন্ন জায়গায় হরতাল হচ্ছে, যা লজ্জার বলে মনে করেন তিনি। আর 71-এ দেশবিরোধী কালো দাগ জামায়াত এখনও সরাতে পারেনি বলেও মন্তব্য করেন। এদিকে সদস্য সচিব আক্তার হোসেন বলেন, সংস্কার চলমান প্রক্রিয়া, কিন্তু এ প্রক্রিয়ার সাথে বিএনপি থাকতে চাচ্ছে না। জামায়াত তো 71 সালেও আরো বড় ভুল করে বসে আছে। 24-এর পরে আমি জামায়াতের অনেকরে বলেছিলাম যে দলের নামটা চেঞ্জ করে ফেলেন। নাম দিয়েছেন ইসলামিক নাম দিয়ে এটার গায়ে যে কাদা লাগিয়েছেন, এই কাদা পরিষ্কার করার মতো না, পুরাটাই কালো হয়ে গিয়েছে। আমরা যারা সংস্কার বাস্তবায়নের পক্ষে থাকবে তাদের সাথে জুটে যাব। সংস্কার বাস্তবায়নের পথে যারা বাধা হবে, এই জোট মিলে তাদেরকেও আমরা বাংলাদেশের জনগণের সামনে ভোট প্রক্রিয়াতে তাদেরকে পরাজিত করব ইনশাআল্লাহ। বিএনপিতে যোগ দিয়েছেন জুলাই শহীদ মাহফুজুর রহমান মুগ্ধর ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ। মঙ্গলবার রাতে গুলশানের বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হাতে নতুন সদস্য হয়েছেন তিনি। এ সময় দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি যুক্ত ছিলেন। স্নিগ্ধর বিএনপিতে যোগদানের সময় দলটির
স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক ও স্নিগ্ধর পিতা মোস্তাফিজুর রহমান উপস্থিত ছিলেন। রাজধানীতে নাগরিক কোয়ালিশনের আয়োজিত গোলটেবিল আলোচনায় বক্তারা বলেন, জুলাই সনদ নিয়ে সরকারের দেয়া এক সপ্তাহের সময়সীমা অবাস্তব এবং এটি দলগুলোকে ব্যর্থ দেখানোর কৌশল হতে পারে। তারা মনে করেন, সংবিধান সংস্কার আলোচনায় মূল বাধা রাজনৈতিক ইগো ও দলীয় অহংকার। এ সময় আইনজীবী শিশির মনির বলেন, ইগো ত্যাগ না করলে ঐক্যমত্য আসবে না। এবি পার্টির মঞ্জু সময়সীমাকে অযৌক্তিক বলে মন্তব্য করেন। জোনায়েদ সাকি অভিযোগ করেন, সরকার দায়িত্ব এড়াতে সময় বেঁধে দিয়েছে। খালেদ সাইফুল্লাহ নাগরিক প্রত্যাশার প্রতিফলন দাবি করেন। আর বিএনপির শামা ওবায়দ বলেন, 3 মাসেও জনগণকে জুলাই সনদ বোঝানো সম্ভব নয়। জাতীয় নাগরিক পার্টি এনসিপি, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল মার্ক্সবাদী ও বাংলাদেশ আম জনগণ পার্টিকে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের সংবাদ সম্মেলনে একথা জানান ইসি সচিব আক্তার আহমেদ। 3 দলের বিষয়ে বুধবার গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। এরপর 12 নভেম্বরের মধ্যে কোনো দাবি আপত্তি না থাকলে তাদের নিবন্ধন চূড়ান্ত করবে কমিশন। সচিব আরও জানান, প্রাথমিকভাবে বিবেচিত হলেও পরবর্তী তদন্ত রিপোর্টের ভিত্তিতে জাতীয় জনতা পার্টি, জাতীয় সমাজতান্ত্রিক দল এবং জাতীয় লীগের নিবন্ধন প্রক্রিয়া বাতিল করেছে ইসি। আমরা 3টা দলের কাগজপত্র সঠিকতায় পেয়েছি এবং সেই 3টা দল হচ্ছে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল মার্ক্সবাদী, বাংলাদেশ আম জনগণ পার্টি এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এই 3টা দলের ব্যাপারে এই নতুন প্রার্থিত নিবন্ধনের বিষয়ে এটা কমিশন মনে করেছেন যে এই 3টা দল রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পেতে পারেন এবং তাদের ব্যাপারে আগামীকাল পত্রিকায় আমরা বিজ্ঞপ্তি দিব। আগামী সপ্তাহে শেখ হাসিনার বিচারের রায় হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম। দুপুরের লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে জুলাই শহীদ পরিবারের সঙ্গে মত বিনিময়ে কথা বলেন তিনি। উপদেষ্টা বলেন, এই রায়ের মধ্য দিয়ে জুলাই শহীদদের পরিবারের কষ্ট কিছুটা হলেও লাঘব হবে। ছাত্র জনতাকে হত্যা কিংবা গুমের সঙ্গে জড়িত আরও অনেকের বিচার কাজ চলছে জানিয়ে পরবর্তী নির্বাচিত সরকার তা এগিয়ে নেবে বলে আশা প্রকাশ করেন তিনি। ট্রাইব্যুনাল অ্যাক্টিভ আছে এবং ট্রাইব্যুনালে আশা করি যে যারা যেখানে আমাদের ছাত্র এবং ছাত্র জনতার হত্যা খুনের সাথে জড়িত ছিলেন, গুমের সাথে যারা জড়িত ছিলেন, এর আগে এক্সট্রা জুডিশিয়াল কিলিং এর সাথে জড়িত ছিলেন, সবারই বিচার হবে এবং পরবর্তী সরকারে যারা একজন সবাই এই বিচারের কার্যক্রম এগিয়ে নেবেন। আসন্ন নির্বাচনে রাজনৈতিক দলের নেতাকর্মীদের বিশেষ সুবিধা দিলে পুলিশ সদস্যদের বিরুদ্ধে তাৎক্ষণিক কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কোর কমিটির বৈঠকের পর সংবাদ সম্মেলনে তিনি বলেন, সীমাবদ্ধতা থাকায় বিগত নির্বাচনগুলোতে দায়িত্ব পালন করা পুলিশ সদস্যদের সবাইকে বাদ দিতে না পারলেও বড় অংশকে আগামী জাতীয় নির্বাচনের বাইরে রাখা হবে। নির্বাচনের সময়ও সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা বহাল থাকবে বলেও জানান তিনি। এক প্রশ্নের জবাবে উপদেষ্টা জানান, বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন লাগার সময় সেখান থেকে অস্ত্র চুরি হয়েছে কিনা সে বিষয়ে তদন্ত চলছে। একটা লিমিটেশন আছে, আমরা তো সবাইরে তো পারবো না। আমরা প্রথম দেখব যে যারা এই 3টা নির্বাচনের সাথে জড়িত ছিল তাদের আমরা প্রথম বাদ দিব। তারপরে আমরা দেখব যে 2টার সাথে জড়িত ছিল তারা। তারপরে যদি দেখি না আমার কাছে আরও অ্যাসেট রয়ে গেছে, ওইটাতে তো আমি একটার সাথে জড়িত তাকে বাদ দিয়ে দেবো। যদি আমি দেখি যে না, আমি তো ওখানে নতুন রিক্রুট করে নতুন অস্তিত্ব নিয়ে আসতে পারবো না। পুলিশের প্রতি আমার নির্দেশনা, ইলেকশনটা হইতে হবে ফ্রি, ফেয়ার, ক্রেডিবল এবং উৎসবমুখর। দেশের 5 জেলায় সড়ক দুর্ঘটনায় 15 জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছে আরও অন্তত 30 জন। নোয়াখালীর কবিরহাটে ট্রাক চাপায় অটোরিকশার 6 জন নিহত হয়েছে। দুপুরে কবিরহাট বসুরহাট সড়কের
আলিয়া মাদ্রাসার সামনে সড়কে দুর্ঘটনা ঘটে। বাগেরহাটের রামপালে ট্রাকের ধাক্কায় 3 মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। সন্ধ্যায় খুলনা মংলা মহাসড়কের বাবুরবাড়ি এলাকায় দুর্ঘটনা ঘটে। এদিকে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে 2টি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত 3 জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত 30 জন। অন্যদিকে টাঙ্গাইলের মির্জাপুরে যাত্রীবাহী বাসের চাপায় অটোরিকশার চালক সহ 2 জন নিহত হয়েছেন। এছাড়া চট্টগ্রামের পতেঙ্গা থানার কাঠগড় এলাকায় ট্রাকের ধাক্কায় মঞ্জুর আলম নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। $5,32,00,000 টাকা আত্মসাতের মামলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাবেক সহকারী পরিচালক সৈয়দ শরীফুল ইসলামকে গ্রেফতার করেছে দুদক। মঙ্গলবার দুদক কার্যালয়ে সংবাদ সম্মেলনে কথা জানান দুদকের মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন। তিনি আরও জানান, চাঁপাইনবাবগঞ্জের নাচল উপজেলা নির্বাহী কর্মকর্তা কামাল হোসেনের বাবা মার পরিচয় উদ্ধারে ডিএনএ টেস্টের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি জানান, বিসিএস 35 ক্যাডারের কর্মকর্তা কামাল হোসেন তার চাচা চাচিকে বাবা মা দেখিয়ে মুক্তিযোদ্ধা কোটায় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন এবং পরবর্তীতে সরকারি চাকরিও নেন। তদন্তের স্বার্থে তার চাচা চাচি ও বাবা মায়ের ডিএনএ টেস্ট করাতে হবে। প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে 35তম বিসিএস পরীক্ষায় অংশগ্রহণপূর্বক মুক্তিযোদ্ধা সন্তানের কোটায় প্রশাসন ক্যাডারে চাকরি গ্রহণ করার অপরাধে আসামি মোহাম্মদ কামাল হোসেন সহ তার প্রকৃত পিতা মাতা ও তার চাচা চাচির ডিএনএ টেস্ট করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সৈয়দ শরীফুল ইসলাম সহ মোট 6 জনের বিরুদ্ধে ইতিপূর্বে মামলা রুজু করা হয়েছিল। উক্ত মামলার আসামি সৈয়দ শরীফুল ইসলামকে আজ সেগুনবাগিচা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। 15 থেকে 16% ব্যাংক সুদ এবং বাংলাদেশ ব্যাংকের কিছু ভুল নীতির কারণে দেশে কাঙ্ক্ষিত বিনিয়োগ হচ্ছে না, বরং বিনিয়োগ ধরে রাখাই কঠিন হয়ে পড়েছে, এমন মন্তব্য ব্যবসায়ী নেতাদের। ব্যাংকাররা বলছেন, খেলাপি ঋণ বেড়ে যাওয়ায় এর দায় নিতে হচ্ছে সাধারণ গ্রাহককেও। মূলত অর্থনৈতিক মন্দার কারণে দেশে বিনিয়োগ হচ্ছে না বলে মনে করেন তারা। তহিদুর রহমানের রিপোর্ট। উচ্চ মূল্যস্ফীতি, বিনিয়োগ ও কর্মসংস্থানে ভাটা, ব্যাংকিং খাতে অস্থিতিশীলতা এবং রাজস্ব আদায় কমে যাওয়া, সর্বোপরি রাজনৈতিক অনিশ্চয়তার কারণে নেতিবাচক প্রভাব পড়ছে অর্থনীতিতে। শিল্প মালিকরা বলছেন, গ্যাস, বিদ্যুৎ ও বন্দর ফি বাড়ানো হলেও সে তুলনায় মিলছে না কাঙ্ক্ষিত সেবা। আমরা তো সার্ভাইভ করতে পারবো না। গেল 1 বছরে দেশে 258টি রপ্তানিমুখী তৈরি পোশাক কারখানা বন্ধ হয়েছে বলে জানিয়েছে বিজিএমইএ। 258টা ফ্যাক্টরি বন্ধ হয়েছে, আবার নতুন করে ফ্যাক্টরি এসেছে। এই অবস্থায় 15 থেকে 16% ব্যাংক সুদ বিনিয়োগে বড় বাধা বলছেন উদ্যোক্তারা। 15% থেকে 16% সুদের হার দিয়া কোনো ব্যবসা কোনোদিনই বাঁচতে পারে না। একেবারে এর মধ্যে কোনো সম্ভাবনাই নাই বাঁচার। সুতরাং বর্তমানে যে ব্যাংকের সুদের হার, এই সুদের হার দিয়ে কোনো ইন্ডাস্ট্রি টিকবে না, বেঁচে থাকতে পারবে না। দিন দিন বাড়ছে খেলাপি ঋণের হার, এর মধ্যে ছাড়িয়েছে 28%। আর এসবের দায় নিতে হচ্ছে সাধারণ আমানতকারীদের। টোটাল লেন্ডিংয়ের 5 লক্ষ কোটি টাকার উপরে হচ্ছে নন পারফর্মিং লোন, সেটা হচ্ছে রিকগনাইজড। এর মধ্যে কিন্তু আরও আছে যেগুলো এখনও রিকগনাইজ হয় না, কিন্তু যেখান থেকে কোনো ইনকাম পাওয়া যাচ্ছে না। আনফর্চুনেটলি এগুলো যারা ভালো কাস্টমার তাদেরকে এটা বিয়ার করতে হচ্ছে। কেন আমি তো অ্যাজ এ ব্যাংক, আমাকে তো কষ্ট কোথাও দিতে হবে। আপনি মাইক্রো ফাইন্যান্সে যান, দেখবেন ওদের এনপিএল কিন্তু বাড়ছে, কারণ যাদেরকে দিত সেই গ্রুপটা কিন্তু এখন কিন্তু অবস্থা ভালো না, টাকাটা নিয়ে দেওয়ার মতো অবস্থায় নাই, বিকজ ইকোনমি স্লো হয়ে গেছে। অবশ্য কিছুদিন আগে বাংলাদেশ ব্যাংকের গভর্নর সুদের হার কমানোর আশ্বাস দিয়েছিলেন। তার এই ঘোষণা দ্রুত বাস্তবায়নের তাগিদ দিয়েছেন ব্যবসায়ীরা। গভর্নর মহোদয় বলেছিলেন যে আগামী নেক্সট ফিসক্যাল ইয়ারের মধ্যেই আগেই এই সুদের হার সিঙ্গেল ডিজিটে চলে আসবে। ডেফিনেটলি আমি মনে করি যে সিঙ্গেল ডিজিটের নিচে যদি না আসে তাহলে ইন্ডাস্ট্রি এখন যেভাবে দুকে দুকে মরছে, এভাবে কিন্তু আরও মরবে। তহিদুর রহমান, আরটিভি, ঢাকা। বাংলাদেশে সর্ববৃহৎ 117 ফিট উচ্চতার ফ্ল্যাগ স্ট্যান্ড উদ্বোধন করা হয়েছে। বিকেলে তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা স্থলবন্দরে এই ফ্ল্যাগ স্ট্যান্ডের উদ্বোধন করেন পঞ্চগড় জেলা প্রশাসক সাবেত আলী। এর আগে বাংলাবান্ধা কাস্টমস চত্বর থেকে পতাকা স্ট্যান্ড পর্যন্ত জাতীয় পতাকা হাতে নিয়ে বর্ণিল র্যালি বের করা হয়। র্যালি সহ উদ্বোধনী অনুষ্ঠানে হাজার হাজার স্থানীয় উৎসুক জনতা অংশ নেন। এ সময় বক্তারা বলেন, দেশের জন্য একটি ইতিহাস তৈরি হলো পঞ্চগড়ের বাংলাবান্ধায়। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটিতে চলছে মেয়র নির্বাচন। ভোট কেন্দ্রগুলো
জমেছে ভোটারদের ভিড়ে। এবারে প্রধান দুই প্রতিদ্বন্দ্বী ডেমোক্র্যাট প্রার্থী জোহরান মামদানি ও স্বতন্ত্র প্রার্থী অ্যান্ড্রু কুমো শেষ মুহূর্তে ভোটারদের ভোট দেওয়ার আহ্বান জানাচ্ছেন প্রার্থীরা। বিস্তারিত আব্দুল মালিকের রিপোর্টে। স্থানীয় সময় ভোর ৬টা থেকে শুরু হওয়া ভোট কেন্দ্রগুলোতে ভোর থেকেই ভোটারদের দীর্ঘ সারি। বেশ আগ্রহের সাথে অংশগ্রহণ করেছেন ভোটাররা। এরই মধ্যে ভোট দিয়েছেন বিভিন্ন জরিপে এগিয়ে থাকা মেয়র প্রার্থী জোহরান মামদানি। শেষ মুহূর্তে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভোটারদের ভোট দেওয়ার আহ্বানও জানিয়েছেন তিনি। মামদানি নির্বাচনের আগে রিয়েল ক্লিয়ার পলিটিক্স জরিপে 46.1% সমর্থন পেয়েছেন। আরেক সম্ভাব্য প্রার্থী সাবেক গভর্নর অ্যান্ড্রু কুমো। একসময় ডেমোক্রেট রাজনীতি করলেও এখন স্বতন্ত্র প্রার্থী হিসাবে লড়ছেন। মামদানির থেকে 14.3 পয়েন্ট পিছিয়ে থাকলেও তাকে সমর্থন দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মামদানি জয়ী হলে শহরের ফেডারেল তহবিল কেটে দেওয়ারও হুমকি দিয়েছেন তিনি। আর এ সমর্থন দিয়েই সৃষ্টি হয়েছে বিতর্কের। এবারের নির্বাচনে নিবন্ধিত ভোটার রয়েছে প্রায় 47 লাখ। এর মধ্যে 7,35,000-এরও বেশি মানুষ আগাম ভোট দিয়েছেন। নির্বাচনে ডেমোক্রেট প্রার্থী জোহরান মামদানি, স্বতন্ত্র প্রার্থী অ্যান্ড্রু কুমোর পাশাপাশি রিপাবলিকান প্রার্থী কার্টিস ইসমিলিয়াও আলোচনায় রয়েছেন। দিনভর চলা ভোট গ্রহণ শেষ হবে স্থানীয় সময় রাত 9টায়। ফলাফলও ঘোষণা হবে রাতেই। বিজয়ী প্রার্থী দায়িত্ব নেবেন জানুয়ারিতে। তবে বিশ্লেষকরা বলছেন, ট্রাম্পের হস্তক্ষেপ ও রাজনৈতিক অবস্থানকে কেন্দ্র করে উত্তাপ ছড়ানোয় নির্বাচনের প্রভাব পড়তে পারে দেশটির জাতীয় রাজনীতিতেও। আব্দুল মালেক, RTV। খেলার সংবাদ। চ্যাম্পিয়ন্স লিগের রাতে বিগ ম্যাচ। চতুর্থ রাউন্ডে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন পিএসজির বিপক্ষে মাঠে নামছে বায়ার্ন মিউনিখ। পার্ক দ্য প্রিন্সেসে ম্যাচ শুরু রাত 2টায়। এদিকে একই সময় অ্যানফিল্ডের ইতিহাসের সবচেয়ে সফল দল রিয়াল মাদ্রিদকে আতিথ্য দেবে লিভারপুল। বিস্তারিত মাহফুজুল ইসলামের রিপোর্টে। 2019-20 মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল যারা দেখেছেন তাদের জন্য স্মৃতি রোমন্থনের এক উপলক্ষ আবারও ফিরে এসেছে। বর্তমান চ্যাম্পিয়ন পিএসজির লড়াই হবে সে আসরে নেইমারদের স্বপ্ন ভঙ্গ করা জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখের। এবারে ঘরের মাঠে কঠিন পরীক্ষার সামনে পিএসজি। ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের সামনে দর্শকদের পাহাড় সম প্রত্যাশার চাপ। লুইস এনরিকের 4-1-2-3 ফরমেশনে মূল আক্রমণের দায়িত্ব থাকবে 19 বছর বয়সী সেনি মায়োলুর কাঁধে। ডান প্রান্তে কাভারেস্কাইয়া ও বায়ে বারকোলায় ভরসা রাখবেন কোচ। রক্ষণের নেতৃত্বে মার্কুইনহোস, পেচো, হাকিমি ও মেন্ডিসের কাঁধে। দুদলেরই নেই বড় কোনো ইনজুরির সমস্যা। তবে টানা 18 ম্যাচ অপরাজিত থাকা এই বায়ার্নকে থামানোর কঠিন কাজটি ঘরের মাঠে সহজ করার যে কোনো টোটকাই কাজে লাগাতে চাইবে পিএসজি বস। এই ম্যাচে ব্যবধান রেখে জিততে পারলে টেবিল টপার প্যারিসিয়ানদের পেছনে ফেলে শীর্ষে ওঠার সুযোগ থাকছে বায়ার্নের সামনে। এদিকে চ্যাম্পিয়ন্স লিগ ইতিহাসের সবচেয়ে সফল দল রিয়াল মাদ্রিদ মাঠে নামার আগে আছে ইনজুরির চিন্তায়। আলাবা, কারবাহাল ও রদিগারের ইনজুরি দলের ভাবনার বড় কারণ। এ ম্যাচ জিতে টেবিলের 5 নম্বরে থেকে নিজেদের অবস্থান আরও উপরের দিকে নিয়ে যাওয়ার লক্ষ্য রিয়ালের। এদিকে ইনজুরির সমস্যা আছে লিভারপুল ডেরায়। তবে সেসব ছাপিয়ে দলের কোচের ভাবনায় ফর্মে থাকা ফুটবলারদের কাছ থেকে সেরাটা বের করে নিয়ে আসা। একিটেকি সালাহ ও গাক্কোর উপর ভরসা টিম ম্যানেজমেন্টের। জয় নিয়ে ফিরতে পারলে সেরা 8-এ ঢুকে যাওয়ার সুযোগ থাকছে লিভারপুলের সামনে। মাহফুজুল ইসলাম, RTV। রাতের সংবাদ এ পর্যন্তই। মধ্যরাতের সংবাদ 1টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাই।